কথা বলা শেষ, চলো তাহলে যাওয়া যাক। পারুর কথায় মেধা মলিন হেসে বলল, ভাইয়ার সাথে কিছু ঠিক হয়নি তাই না? আমি বুঝতে পারছি তুমি ভাইয়াকে পছন্দ করো। সব ঝামেলা মিটিয়ে নাও পারু। ভাইয়াও তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছে। পারু বিনিময়ে মৃদু হেসে বলল, তোমার ভাইয়া বিয়ে করছে মেধা, তাকে আমার হয়ে অভিনন্দন জানিয়ে দিও। আমি তার যোগ্য না, সে ভালো থাকুক। মেধার নিজেকে পাগল পাগল লাগলো। ওদিকে ভাইয়া বাড়িতে সারাদিন ভাঙচুর করে, খাওয়া দাওয়া ছেড়ে সিগারেট মদ নিয়ে পড়ে থাকে। এদিকে পারু কষ্ট চেপে ভালো থাকার অভিনয় করছে। মেধা পারুকে বোঝানোর মতো করে বলল, তোমরা দুজন যদি এরকম জেদ করো কিছু ঠিক হবে না পারু। দোষটা যেহেতু তোমার সেহেতু তোমার কম্প্রোমাইজ করা উচিত। পারুর খুব কান্না পাচ্ছে। সে কান্না আটকানোর চেষ্টা করে বলল, আমি সস্তা নাচনেওয়ালি মেধা, তোমার ভাইয়ার সস্তাদের পছন্দ করেন না, তাই আমি আর কথা বাড়াতে চাই না। সে তার মতো থাকুক, আমি আমার মতো। আমাদের মাঝে তো তেমন কিছুই হয়নি, শুধু একটা মাসের পরিচয়, এই যা। উনি আমাকে ভদ্র ভালো মেয়ে মনে করে ভালোবেসেছিলেন। যখন দেখলেন আমি ওনার ভাবনার থেকে আলাদা, অমনি দূরে সরে গেলেন। এর মাঝে না হয় আমি বোকা পারু তোমার ভাইয়াকে মন দিয়ে বসেছি। এটা এটা আমার দোষ, এখানে সবটাই আমার দোষ, বুঝলে মেধা? জানো, একটা সরল সাদাসিধা মেয়ে সর্বদা স্বর্ণ ছাড়া বেপরোয়া পুরুষদের মাঝে আটকে যায়। কিভাবে আটকে যায় সে নিজেও জানে না, তবুও আটকে যায়। সমস্যা নেই, তোমার ভাইয়া ভালো থাকুক, আমি সর্বদা ওনার মঙ্গল কামনা করব। বিবাহিত জীবনে সুখী হোক উনি। বলে সামনের দিকে হাঁটা দিল পারু। আপাতত সে হোস্টেলে ফিরে যাবে। ভার্সিটিতে তার দম বন্ধ হয়ে আসছে। 22/4/2019। মাঝে কেটেছে আরও 3টে দিন। সর্বদা চুপচাপ থাকা পারু এখন আরও চুপচাপ হয়ে গিয়েছে। ভার্সিটিতে এলে সারাক্ষণ মনমরা হয়ে ক্লাসে বসে থাকে। তাকে জোর করেও ক্যাম্পাসে নিয়ে যাওয়া যায় না। ক্যাম্পাসে কিভাবে যাবে সে? ওখানে তো দ্বীপ আছে, যেই দ্বীপকে বিভা, সিমরান আর অথয়ের সাথেও প্রয়োজন ব্যতীত কথা বলতে দেখেনি পারু। সেই দ্বীপ এখন যে কোনো মেয়ের সাথে কথা বলে, হাসাহাসি করে, আড্ডা দেয়। পারু তো জানতই না দ্বীপ যে হাসতে জানে। এখন মেয়েদের দৌলতে সময়ে অসময়ে দ্বীপের হাসি দেখতে পায়। এই বিষয়গুলোই কাঁদাই পারুকে। এত দহন সহ্য করার নয়। একটা সময় দ্বীপ কাছে এলে পারু বিরক্ত হতো। এমনকি দ্বীপের ভয়ে পারু ভার্সিটি ছেড়ে দেওয়ার পণও করেছিল। অথচ আজ দেখো, ওই লোকটাকে কাছে পাচ্ছে না বলে পারুর ভার্সিটি নয়, পুরো দুনিয়া থেকে বিদায় নিতে মন চাচ্ছে। দ্বীপ যে তার মনটাকে এভাবে গ্রাস করে নিবে, বিষয়টা ঘুণাক্ষরেও টের পায়নি মেয়েটা। এখন কি করবে সে? এই দহনের শেষ কোথায়? তার কি মরে যাওয়া উচিত? মরে গেলে আব্বু আম্মুকে দেখবে কি? পারুর তো বড় ভাই নেই। পারু যখন ক্লাসে বসে হাজারো ভাবনায় বিভোর, তখন সিমি তার বান্ধবীদের নিয়ে পারুর ডিপার্টমেন্টে হাজির হয়। পারুকে মনমরা হয়ে মেধার কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখে সবাই টেনে হিঁচড়ে দুজনকে নিয়ে বের হয়। আজকে তারা পারুর মন ভালো করেই ছাড়বে। প্রয়োজনে দীপ মির্জাকে টেনে হিঁচড়ে পারুর সামনে এনে ফেলবে, তবুও পারুর মন ভালো হওয়া চাই। বান্ধবীদের পাগলামিতে পারুও না করতে পারল না। অগত্যা সবার সাথে ফুচকা স্টলে গেল। আজ নাকি সবাই মিলে ঝালঝাল করে ফুচকা খাবে। পারুর অবশ্য এতে আপত্তি নেই। গ্রামের মেয়ে হওয়ার দরুন তার ঝাল খাওয়ার অভ্যাস আছে। ফুচকাওয়ালা মামা সবার জন্য ফুচকা বানিয়ে দিতেই যে যার মতো খাওয়া ধরল। অতিরিক্ত ঝাল হওয়ায় মেধা নাক মুখ কুঁচকে বলল, আল্লাহ, তোমরা এত ঝাল কিভাবে খাও? আমার তো হাওয়া টাইট হয়ে যাচ্ছে। সিমি বলল, আমরা বরিশালের মেয়ে বোন, এই রকম ঝাল খাওয়া আমাদের প্রতিদিনকার ব্যাপার। মেধা ঝালের তোপে নাক ডলতে লাগলো। তৎক্ষণাৎ বিচলিত পায়ে এগিয়ে এলো বিহান। ফুচকাওয়ালা মামার থেকে পানি নিয়ে মেধার দিকে এগিয়ে দিয়ে শাঁসিয়ে বলল, কি ব্যাপার, এত ঝাল খাচ্ছ কেন? দিব একটা ঠাটিয়ে। অকস্মাৎ বিহানকে দেখে ভড়কে গেল সবাই। পরক্ষণে মেধার দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। পারু এদিক ওদিক তাকিয়ে দীপকে খুঁজল। সারাক্ষণ তো বিহান ভাইয়ের সাথেই থাকে ওই লোক, তাহলে এখন কই গেল? এদিকে মেধা পানিটা খেয়ে আবারও লাল হয়ে যাওয়া নাকটা ডলে কান্না ঝরা কণ্ঠে বলল,
আমার খুব ঝাল লাগছে, মনে হচ্ছে ঝালে মরেই যাব। মেধার এহেন কথায় চোখ পাকিয়ে তাকালো বিহান। পরপর মেধার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, একটু নিরালায় চলো, ঝালটা কমিয়ে দিই। মেধার কাছাকাছি দাঁড়িয়ে থাকার দরুন বিহানের ফিসফিস করে বলা কথাটা কানে গেল পারুর। সে না চাইতেও ঠোঁট প্রসারিত করে হেসে দিল। আজ বহুদিন পর একটু হাসল মেয়েটা, তবে সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না। দীপকে মেয়ে নিয়ে ফুচকা স্টলে ঢুকতে দেখে পারুর মুখে আধার নেমে এলো। দীপ আর সে মেয়েটার মধ্যেকার বন্ডিং, কথা বলার ধরন দেখলে যে কেউ বলবে তারা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। পারু বিহানের দিকে তাকিয়ে কিছুটা নির্লজ্জের মতোই প্রশ্ন করলো, ওনার সাথে থাকা মেয়েটা ওনার কি হয়? বিহান চোখ উঁচিয়ে ফুচকাওয়ালা মামার ওখানে দাঁড়িয়ে থাকা দীপ আর সাথের মেয়েটাকে দেখে ছোট করে পড়ল। ওর সাথে দীপের বিয়ে ঠিক হয়েছে, সামনের সপ্তাহে বিয়ে। বিহানের কথা শুনে মেধা অবাক হয়ে বিহানের দিকে তাকালো। বিহান চোখের ইশারায় কিছু একটা বোঝালো। দমে গেল মেধা। আপাতত কিছুই বলার নেই। বিহানের কথা শুনে মলিন হাসল পারু। দীপের সাথে থাকা মেয়েটা খুব ভদ্র, পরনে গোলাপি গাউন, পিঠ সমান চুলগুলো খুব সুন্দর, একদম সোজা হয়ে পড়ে আছে। গায়ের রঙও দীপের মতো ধপধপা ফর্সা। অন্যদিকে ফিরে থাকার দরুন চেহারাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে একপাশ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বড্ড সুন্দরী। পারু তো ওই মেয়ের ধারের কাছেও যায় না। ভালোই হয়েছে, দীপ যেমন সুন্দর তার বউ তেমন সুন্দরী। আল্লাহ ওদের সংসার জীবন সুন্দর করুক। পারু না হয় ভেসে যাক কচুরিপনা হয়ে। পারু আর থাকতে পারল না সেখানে। কাউকে কিছু না বলে সিমির হাতে ফুচকার প্লেটটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। সে আর কোনো দিন ভার্সিটিতে আসবে না, কালকেই বাড়ি চলে যাবে। এই ঢাকা শহরে আর না। রাত 11টা। ব্রিজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পারমিতা। তার পরনে দীপের দেওয়া সেই কালো শাড়ি, হাতে কালো রেশমি চুড়ি, কানে গলায় মাটির জুয়েলারি। তেল দেওয়া লম্বা চুলগুলো রাতের বাতাসে মৃদু গতিতে উড়ছে। এই ব্রিজটা ভার্সিটির খুব কাছাকাছি অবস্থান করছে। পারু হাতে থাকা বাটন ফোনটা তুলে খারাপ পুরুষ নামে সেভ করা নম্বরে পঞ্চমবারের মতো কল ঢুকালো। আল্লাহর অশেষ মেহেরবানিতে এইবার ওপাশ থেকে কল উঠালো দীপ। পারমিতা তাড়াহুড়ো করে সালাম দিল। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এ পর্যায়ে কান্না আটকাতে না পেরে ফুপিয়ে উঠল পারু। কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে একটু কথা বলবেন প্লিজ, শেষবার। নীরবতা। পারু শব্দ তুলে কান্না করতে করতে বলল, আমার শরীরে খুব জ্বর, জ্বরে হাত পা কাঁপছে। ওপাশ থেকে শুধু শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই শ্বাসের গতি পারুর চেনা। দীপ যতবার ওর কাছে এসেছে ততবার এই শ্বাসের শব্দ অনুভব করেছে সে। পারু আবারও কান্না আটকে ফোপাতে ফোপাতে বলল, বুকেও ব্যথা করছে, মনে হচ্ছে এখনই মরে যাব। ওপাশ থেকে এবার শব্দ ধেয়ে এলো। দীপ অত্যন্ত কর্কশ শব্দে উচ্চারণ করল, আমি কি ডক্টর? আমাকে শোনাচ্ছিস কেন? নেক্সট টাইম আমাকে কল দিবি না, অসহ্য লাগছে তোকে। বলেই কল কেটে দিল। পারু অবাক হয়ে শুনল দীপের বলা কথাটুকু। পারুকে অসহ্য লাগছে দীপের? লাগবেই তো, সে তো আর পারুকে ভালোবাসে না। তার তো সুন্দরী হবু বউ আছে। পারু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল। অতীব ভীতু মেয়েটা সাহস করে ব্রিজের রেলিংয়ে উঠে দাঁড়ালো। জ্বরের তোপে হাত পা কাঁপছে, সেই কাঁপা হাতে দীপের নম্বরে একটা টেক্সট পাঠালো। বেব, আলবিদা। পরপর শরীরের থরথরে কাঁপুনি আর দুর্বলতায় ফোনটা ধরে রাখতে সক্ষম হলো না। সহসা ফোনটা হাত ফসকে পানিতে পড়ে গেল। চাঁদের আলোয় স্বচ্ছ পানির মুক্তোর ন্যায় জলজল করছিল। সেই পানিতে ফোনটা পড়তেই টুপ করে একটা শব্দ হলো। সেই শব্দখানা পারুর মনের সাহস জোগালো। সে একবার আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে আওড়ালো, আমায় মুক্তি দাও পৃথিবী। তুমি আগেই জানতে পারু কষ্ট সহ্য করতে পারে না, তবুও তাকে কষ্ট দিবে বলে পারুর জীবনে দীপের আগমন ঘটিয়েছিলে। পারু কষ্ট পেয়েছে, এবার তোমার স্বাদ মিটেছে তো? মিটে থাকলে আমায় এবার মুক্তি দাও, আমায় মাফ করবেন আল্লাহ।
বলেই পানিতে ঝাঁপ দিল পারমিতা। সাথে সাথে শোনা গেল পারমিতার মরণ বিদারক চিৎকার। মরণ বিদারক চিৎকার দিয়ে গাল চেপে ধরল পারমিতা। ইস, গালটা চলে যাচ্ছে। কোন দানবের হাড্ডি তার সব শক্তি পারুর গালে প্রয়োগ করেছে আল্লাহ মালুম। পারু চোখ উঁচিয়ে চড় দেওয়ার ব্যক্তির দিকে তাকানোর আগেই গাল বরাবর আরও দুটো চড় পড়ল। পরপর 3টে চড় খেয়ে মাথা ঘুরে উঠল পারুর। পড়ে যেতে নিয়েও বহু কষ্টে নিজেকে সামলে নিল। গালের ব্যথায় কান্না করতে মন চাইলেও সামনে দীপকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটা। এই লোক এখানে কি করছে? কখন এলেন? আর উনি জানলেন কিভাবে সে যে এখানে আছে? পারু তো কিছুই বলেনি, শুধু বলেছে তার জ্বর আর বুক ব্যথা করছে। সেসব শুনে তো এই লোক তাকে অসহ্য বলে কল কেটে দিয়েছিল। তাহলে এখন বাঁচাতে এলো কেন? ওর মতো সস্তা মেয়েদের যখন এতই অপছন্দ, তাহলে এখন এত নাটকের কি হলো? মরে যেতে দিক। মন ভরা প্রশ্ন নিয়ে অবাক চোখে দীপের দিকে তাকিয়ে আছে পারমিতা। এদিকে পারুকে পরপর 3টা চড় মেরেও শান্তি হচ্ছে না দীপের। সে ফাপড়ের ন্যায় শ্বাস টানছে আর নিজের রাগকে দমানোর অদম্য চেষ্টা করছে। চাঁদের নরম আলো আর দূর থেকে আসা স্ট্রিট লাইটের আলোয় দীপের বিধ্বস্ত চেহারাটা দেখে পারু ফুপিয়ে উঠল। এত বড় অন্যায় করে এখন আবার ওকে কাঁদতে দেখে দীপ নিজের রাগকে দমাতে পারল না। তেড়ে গিয়ে পারুকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পরপর হাত দিয়ে মুখ চেপে ধরে হিসিয়ে বলল, কি করতে যাচ্ছিলি তুই? মরতে যাচ্ছিলি? মরবি তুই? মরতে চাস? বেয়াদবের বাচ্চা, তোকে আজকে আমি নিজ হাতে খুন করব, তারপর নিজে মরব। পারু সমানে ফুপিয়ে যাচ্ছে। কান্নার দমকে বারবার শরীর কেঁপে কেঁপে উঠছে। ওর কান্না দেখে মায়া হলো না দীপের। কত বড় সাহস এই মেয়ের! সে দীপকে একা রেখে পরপারে যাওয়ার পায়তারা করছে। এ মেয়ে কি আদেও জানে দীপের বুকের ভেতর এখন কি চলছে? জানবে কি করে? এ মেয়ে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। শুধু জানে দীপকে আঘাত করতে, কষ্ট দিতে। রাগ সামলাতে না পেরে আরও শক্ত করে পারুর মুখটা চেপে ধরল দীপ। ফাপড়ের ন্যায় শ্বাস টেনে বলল, বেয়াদবের বাচ্চা, আমাকে মেরে ফেল তুই। আমাকে মেরে তারপর যা খুশি কর। তোর মতো তেরা আমি আর একটাও দেখিনি, বিশ্বাস কর। এসে থেকে জীবনটা বরবাদ করে দিয়েছিস। তোর জন্য এক বিন্দু শান্তি অবধারিত নাই জীবনে। বলেই পারুকে ঝটকা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। পরপর ধপ করে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল। তার নিজেরই মরে যেতে মন চাচ্ছে। কোন ভুলে এই ইঁদুরের বাচ্চাকে ভালোবেসেছিল সে আল্লাহ মালুম। দীপকে বসে পড়তে দেখে পারু দীপের সামনে রাস্তায় বসে পড়ল। মেয়েটা কাঁদছে তো কাঁদছেই। দীপ নিজেকে সামলাতে চেয়ে পারুর দিকে তাকালো, কিন্তু সামলানো দায়। কোনো কিছু না ভেবেই পারুকে টেনে কোলের উপর বসিয়ে দিল। পারুর কি হলো কে জানে। সেও সব লজ্জা, সংকোচ, ভয়ভীতি, ন্যায় অন্যায় ভুলে ছোট্ট বিড়ালছানার মতো দীপের বুকে মিশে রইল। দীপের বুকে মাথা রাখতেই সেখানে চলা তাণ্ডবের আভাস পেল পারমিতা। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। ঘন ঘন শ্বাস টানার ফলে সেই শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পারু মনোযোগ দিয়ে শুনল সেই ধূপ পোকানি। পারুকে মিশে যেতে দেখে দীপ ওর মাথাটা শক্ত করে বুকে চেপে ধরে চোখ দুটো বন্ধ করে নিল। আজ কি হতে যাচ্ছে ভাবতেই দীপের দম বন্ধ হয়ে আসছে। আল্লাহর অশেষ রহমত, পারু হল থেকে বেরিয়ে যেতেই হল সুপার তাকে কল করে জানিয়েছিল। নয়তো আজ এই মেয়ে কোথায় থাকতো আর দীপ কোথায় থাকতো ভাবতেই দীপের হাড় হিম হয়ে আসছে। দুজন দুজনার সাথে মিশে থাকার মাঝে কতটা সময় কেটেছে তারা কেউ জানে না। তবে অনেকটা সময় পেরোতেই পারু পিটপিট করে চোখ মেলে তাকালো। শুরুতে মনে শান্তি হাওয়া বয়ে গেলেও এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই মাথাটা দীপের বুক থেকে তুলতে চাইল, কিন্তু দীপ ছাড়ল না, বরং হাত দিয়ে ওর মাথাটা আরও শক্ত করে চেপে ধরে আটকে দিল। বাধা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেও কিছু সময় পেরুতেই পারু আবারও ওঠার চেষ্টা করল। পরপর এমন করায় দীপ বিরক্তিতে চসূচক বাক্য উচ্চারণ করে বলল, কি হলো? এত নড়িস কেন? মার খাবি? পারু কয়েকবার পলক ঝাপটে দীপকে দেখে নিল,
কিছুক্ষণ আগে দীপের বলা কথাগুলো মনে হতেই শক্তি খাটিয়ে নিজেকে ছাড়াতে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, ছাড়েন আমাকে, এভাবে ধরলেন কেন শুনি? আমি তো আপনাকে বলিনি আমাকে বাঁচাতে আসতে, তাহলে আসলেন কেন? আমাকে মরে যেতে দিন, এই বিষাক্ত দুনিয়ায় শ্বাস নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। দীপের অধৈর্যের মতো পারুর মাথাটা বুক থেকে তুলে ধরল। রিপিট। দীপ অধৈর্যের মতো পারুর মাথাটা বুক থেকে তুলে ধরল। মেয়েটা কি পরিমাণ সাহস হলে দীপের কোলে বসে দীপের মুখের উপর এসব বলতে পারে? আজকে বাড়ি ফিরে বিহানের গালে গুনে গুনে 4টা চড় বসাবে দীপ। সারা দিন খালি তার সামনে এসে বলতে থাকে, পারু শান্ত, বাচ্চা একটা মেয়ে, কিচ্ছু বুঝে না, এভাবে রাগারাগি করিস না। বিহান কি জানে এই মেয়ের কত বড় বেয়াদব আর পাষাণ? কিছু হলেই দীপের ইমোশন ধরে টান দেয়। তীব্র রাগে জিদে আবারও পারুর গাল চেপে ধরল দীপ। ওর মুখটা একদম নিজের মুখের সামনে এনে হিস হিসিয়ে বলল, কি বললি তুই? মরবি? মরার এত শক্ত তোর? শয়তানের বাচ্চা, আরেকবার বল, আরেকবার উচ্চারণ করে দেখ। তারপর যদি তোকে কেটে কুটি কুটি করে নদীর পানিতে না ভাসিয়েছি, তবে আমার নাম দীপ সোহান মির্জা নয়। এমনি পরপর 3টা চড় খেয়েছে, এখন আবার মুখ চেপে ধরাই কান্নার দমকে আর কিছু বলতে পারল না পারু। কাঁদছে তো কাঁদছেই। এদিকে জ্বরের তোপে পারুর শরীরের তাপমাত্রা তরতর করে বাড়ছে। দীপ সেটা অনুভব করতেই কিছুটা নরম হয়ে এলো। পারুর দুগালে হাত বুলিয়ে পুরো মুখে পাগলের মতো চুম্বন করতে করতে বলল, আমার জান, পারু জান আমার। এরকমটা কেউ করে? ব্রিজের উপর উঠছিলি কেন সোনা? যদি তোর কিছু হয়েছে তো আমি তখন কি করতাম বল? আমার কি 1000টা পারু আছে যে একটা গেলে আরেকটাকে ভালোবাসবো? এত কষ্ট কেন দিস জান? আমার জন্য মায়া হয় না তোর? আমার কথা কি তুই কোনোদিনই ভাববি না পারু? এতটা পাষাণ তুই? ভালোবাসি বলে যা খুশি করে ফেলবি, যেইভাবে ইচ্ছা আঘাত করবি। আমি কি মানুষ না? আমার কষ্ট হয় না? পারু কান্না আটকে চোখের পলক ঝাপটে দীপের চোখে তাকালো। বার কয়েক নাক টেনে বলল, আপনার কথা আমি কেন ভাববো? আপনার তো হবো বউ আছে। আমার মতো সস্তা নাচনওয়ালি মরে গেলে আপনার কি যায় আসে? আপনি তো আমাকে চান না, আপনি সুশীল ভদ্র মেয়ে চান, আমি তো অভদ্র, তাই না? পারু নিজেকে নিজের সস্তা বলছে, এই জিনিসটা একদমই পছন্দ হলো না দীপের। বলার হলে সে বলবে, সস্তা, নাচনেওয়ালি, খারাপ, আরও যা যা মন চাইবে সব বলবে। কিন্তু তার পারুকে সে ব্যতীত অন্য কেউ খারাপ বলবে, সেটা মেনে নিবে না দীপ। সেটা মেনে নিবে না দীপ, কিছুতেই না, কখনো না। সহসা পারুর চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, মুখে খই ফুটেছে? মুখ ভেঙে দেব একদম। আমার পারু ভালো না খারাপ সেটা আমি দেখব, তুই বলার কেরে? তোর কাছে জানতে চেয়েছি আমি। দীপের ধমকগুলোতেও কেমন যেন ভালো লাগা কাজ করলো পারুর। দীপ তাকে প্রোটেক্ট করছে। তার মুখে তার সম্পর্কে বাজে কথা শুনতে চায় না। নিজে যত যাই বলুক, অন্য কেউ পারুর দিকে আঙ্গুল তুলবে, সেটা মেনে নিবে না দীপ। এরকম ভাবনা মনে আসতেই স্বভাব সুলভ আদুরে হয়ে উঠল পারু, যেমনটা সে তার বাড়িতে থাকে। পারু দীপের বুকের কাছে শার্ট খামচে ধরে অভিমানী কণ্ঠে বলল, এখানে কি করছেন আপনি? বাড়ি ফিরে যান। অন্য মেয়ের কাছে এসেছেন জানলে আপনার হবু বউ রাগ করবে। পারুর করা আকস্মিক কাণ্ডে দীপ ভড়কে গেল। মেয়েটার কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে? পারু তো এরকম করার মেয়ে না, তাহলে ওর সাথে এতটা মিশে যাচ্ছে কেন? ভালো টালো বেসে ফেলেছে নাকি? পারু কি তবে সত্যি দীপকে ভালোবেসে ফেলেছে? ভাবতেই দীপের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। পারুর কাণ্ডে তার সব রাগ পানি হয়ে গেলেও রাগ দেখানোর মতো করে হালকা শাঁসিয়ে বলল, তোকে এত বাড়াবাড়ি করার সাহস কে দেয় পারু? আমি বলেছি একবার যে আমার হবু বউ আছে। পারু আবারও কেঁদে দিল। কাঁদতে কাঁদতে অভিমানী কণ্ঠে বলল, বিহান ভাই বলল তো ফুচকা স্টলে আসা মেয়েটা আপনার হবু বউ, তার সাথে আপনার সামনের সপ্তাহেই বিবাহ। দীপ ঠোঁট কামড়ে মৃদু হাসল। পরপর পারুর দিকে ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে বলল, এর জন্য মরতে এসেছিস? ভালো তো বাসিস না, তাহলে আমি বিয়ে করলে তোর কি এসে যায় পারু? পারু নাক টেনে নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলল, বাসি তো, খুব ভালোবাসি। আমি হেরে গেছি খারাপ পুরুষ। আপনার পাগলামিগুলো আমাকেও পাগল বানিয়ে দিয়েছে। আমিও এখন মানসিক রোগীতে পরিণত হয়েছি। আমাকে আপনার বুকের হসপিটালে অ্যাডমিট করবেন প্লিজ।
দীপ আরও শক্ত করে পারুকে নিজের সাথে মিশিয়ে নিল। চুলের ভাঁজে অসংখ্য চুমু দিতে দিতে বলল, পারু, আমার পারু, আমি ভাবতেও পারিনি আমাদের এই ক্ষণিকের দূরত্ব তোকে আমার এতটা কাছে এনে দেবে। আমিও তোমায় ভালোবাসি সোনা, খুব খুব ভালোবাসি। পারু দীপের গালে হাত ছুঁয়ে মলিন কণ্ঠে বলল, আমাকে ভালোবাসলে আপনার হবু বউয়ের কী হবে? তাকে বিয়ে করবেন না? দীপ হাত দিয়ে পারুর হাত ধরে তাতে চুমু খেয়ে আবারও নিজের গালে রেখে কিছুটা দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, করব, তাকেও করব, তোকেও করব, তারপর দুই পাশে দুই বউ নিয়ে আরামসে ঘুম দেব। ভালো হবে না? দুজন মিলেমিশে থাকবি আর আমার সেবা করবি। পারু রাগে হিস হিস করতে করতে দীপকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। গায়ে জ্বর থাকায় বারবার তাল হারিয়ে পড়ে যাচ্ছে, তবুও রাগে জিদে অজানা গন্তব্যে পা বাড়ালো। আপনার আমাকে বেহায়া মনে হয় যে সতীনের ঘর করতে যাব? খারাপ পুরুষ একটা। 8টা দিন ধরে আপনার কাহিনী দেখে যাচ্ছি। মেয়েদের সাথে এত হাসাহাসি করতে হবে কেন? মেয়েবাজ কোথাকার। তবুও রাগে জিদে অজানা গন্তব্যে পা বাড়িয়ে বলল। দীপ উঠে গিয়ে পারমিতার হাত টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিল। এতক্ষণ ভনিতা ছাড়া দীপের বুকে পড়ে থাকলেও এখন কেমন যেন অস্বস্তি লাগছে পারুর। লজ্জা সংকোচে পারছে না মাটির সাথে মিশে যেতে। দীপ ওর কোমর পেঁচিয়ে ওকে কিছুটা উঁচু করে নিজের পায়ের পাতার উপর দাঁড় করিয়ে দিল। পরপর চাঁদের আলোয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তার তেলবতীকে। মেয়েটার পরনে তার দেওয়া শাড়ি, গহনা, চুড়ি, চুলগুলো ছেড়ে রাখা। এত সুন্দর করে সেজেগুজে মরতে এসেছিল এ মেয়ে। কি বেয়াদব ভাবা যায়। সেদিন এত করে বলার পরেও একটু সাজল না, আর আজ কিনা মরবে বলে এত সুন্দর করে সেজে এসেছে। অবাধ্য প্রেমিকা একটা। মনে মনে রাগ করতে চাইলেও পারুর এমন রূপ দেখে দীপের কেমন আদর আদর পাচ্ছে। মনের মাঝে হাজারো নিষিদ্ধ অনুভূতির জাগরণ হচ্ছে। দীপ নিজের অনুভূতির জোয়ার সামলাতে না পেরে পারুর চুলের ভাঁজে হাত গলিয়ে মৃদু শ্বাস টেনে ফিসফিস করে আওড়ালো। শাড়ি পরেছিস? শাড়িতে তোকে খুব সুন্দর লাগছে পারু। আমার কেমন যেন আদর আদর পাচ্ছে। একটু আদর করি তোকে, একটু বেশি আদর করব। বেশি আদর করলে রাগ করবি? দীপের স্পর্শ আর কোমল কণ্ঠে হাঁসফাঁস করে উঠল পারু। দীপের দিকে অশান্ত নজর তাক করে আমতা আমতা করে বলল, মানে কি বলছেন এসব? কি করবেন আপনি? দীপ পারুর দিকে ঝুঁকে চুলের ভাঁজে নাক ডুবিয়ে শ্বাস টেনে বলল, বেশি কিছু না, একটা চুমু খাবো। খাই? প্লিজ অস্বীকার করিস না, বড্ড তৃষ্ণার তো আমি। দীপের নির্লজ্জের মতো বলা কথাটুকু শুনে পারুর লজ্জায় পড়ে গেল। কি লোক রে বাবা, কিভাবে কি বলে ফেলে। ওনাকে না দেখলে পারু জানতেই পারতো না একটা লোক যে এত নির্লজ্জ হতে পারে। কিন্তু বিয়ের আগে তো এসব চলবে না, কিছুতেই চলবে না। আগে বিয়ে হবে, তারপর যা খুশি হোক ভেবেই নিজেকে ছাড়াতে চেয়ে পারু হালকা মোচড়ামুচড়ি করে বলল, একটু আগেই তো খেলেন। আমার পারমিশন ছাড়াই পুরো চোখে মুখে চুমু খেয়েছেন আপনি। এখন আবার কিসের চুমু? বিয়ের আগে সব চলবে না। দীপ উন্মাদের মতো পারুর চুলের ঘ্রাণ নিতে নিতে ছোট্ট করে আওড়ালো। ছোটে তো খাইনি, একবার খাই। বিয়ের আগে আর বানা করবো না, প্রমিস। দীপের সরল স্বীকারোক্তিতে পারুর কান ঝাঁঝা করে উঠল। আল্লাহ, এই লোকের মুখে কি কোনো লাগাম দেননি আপনি? এত নির্লজ্জ কেন এই লোক? এখানে আসার পর বিহান আর মেধার কাণ্ড দেখে পারু কতই না ছিছি করল। শেষে কিনা তার কপালেও এমন এক পিস জুটল যে কিনা ওকে সরাসরি এসব বলে। আল্লাহ রহম করুন, এই লোকের মুখে একটু লাগাম দিন। পারু যখন এসব ভাবনায় বিভোর, তখনই দূর থেকে সাঁই সাঁই করে একটা বুলেট ছুটে এলো তাদের দিকে। দীপ পারুর ধ্যানে মজে থাকায় কিছুই টের পেল না, কিন্তু পারু সেটা বুঝতে পেরেই সর্বশক্তি খাটিয়ে দীপকে নিয়ে মাটিতে বসে পড়ল। প্রথমে উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেলেও এখন ভয়ে থরথর করে কেঁপে উঠল পারু। বুলেট ছোড়ার শব্দ হতেই পকেট থেকে রিভলভার বের করে নিল দীপ। পারুকে বুকের সাথে চেপে ধরে যেদিক থেকে বুলেট ধেয়ে এসেছে সেদিক বরাবর একটা গুলি ছুড়ল। সাথে সাথে কারোর মরণ বিদারক চিৎকারে আকাশ বাতাস গরম হয়ে উঠল। দীপকে গুলি ছুটতে দেখে পারু আরও ভয়ে সিটিয়ে গেল।
পারছে না দ্বীপের বুকটা খনন করে তার ভিতরে ঢুকে পড়তে। প্রথম গুলি ছোড়ার পর মিনিটও পেরোতে পারেনি, তার আগে ঝোপঝাড়ের আড়াল থেকে সাঁই সাঁই করে গুলি ধেয়ে এলো। দীপও সমান তালে নিজেদের প্রোটেক্ট করতে যেদিকে গুলি ছড়েছে। দীপের 24 বছরের জীবনে 10 বছর ধরে সে রাজনীতির সাথে যুক্ত। তাকে মারার জন্য শত্রুর অভাব নেই, তাই দীপ কখনোই শত্রু চিহ্নিত করে অ্যাটাক করে না, বরং অ্যাটাক করার পর লাশ গণনা করার সময় শত্রু চিহ্নিত করে। দীপ যতবার গুলি ছুঁড়েছে ততবার কারোর না কারোর মরণ বিদারক চিৎকার ভেসে এসেছে। সেই চিৎকার শুনে থরথর করে কেঁপে উঠেছে পারু। আল্লাহ তাকে এই কোন বিপদের সম্মুখীন করে তুললেন? এই পরিস্থিতি থেকে বাঁচবে কি করে তারা? তাদের ভালোবাসা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে না তো? এরকম হাজারটা ভাবনা মাথায় আসতেই পারু অস্ফুট স্বরে আওড়ালো, আমরা কি মরে যাবো বেব? শত্রু মোকাবিলা করতে গিয়েও থমকে গেল দীপ। এখন দ্বিতীয়বারের মতো পারু ওকে বেব বলে ডেকেছে, তাও নিজের ইচ্ছায়। দীপ ফাপড়ের ন্যায় শ্বাস টেনে পারুর কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, না বেবি, আমরা মরবো না। আল্লাহর রহমতে আমার উপর ভরসা রাখো। তোমার বেবি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবে না। পারু দীপের গলায় মুখ গুজে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আমার ভয় লাগছে বেব, আমি মরতে চাই না, আমি তোমার সাথে সংসার করতে চাই। পারুকে নিয়ে বড্ড হিমশিম খাচ্ছে দীপ। ও পাশে না থাকলে সে নিজের জানের পরোয়া করত না। আপাতত একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে, তারপর না হয় শত্রু মোকাবিলা করা যাবে ভেবেই পারুকে নিজের বুকে চেপে ধরে ফিসফিস করে বলল, বেবি, আমরা এখন পালাবো। আমি যেদিকে যাব তুমি শুধু পা মেলাবে, ঠিক আছে? ভয় পেও না বেবি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। পারু মাথা ঝাঁকিয়ে সাই জানালো। পারু সাহারা পেয়ে ওকে ছেড়ে দিয়ে হাত ধরে ছুটতে লাগলো দীপ। আপাতত তারা ব্রিজের অপর প্রান্তের লোকালয়ের উদ্দেশ্যে ছুটছে। একবার লোকালয়ে পৌঁছাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। এখনও তাদের দিকে সাঁই সাঁই করে বুলেট ধেয়ে আসছে। দীপ পারুকে নিয়ে একটু আঁকাবাঁকা হয়ে দৌড়াচ্ছে, যেন শত্রুপক্ষ ঠিক নিশানা বরাবর গুলি ছুটতে না পারে। সাথে তার তীক্ষ্ণ চোখ আর কান সজাগ রেখেছে। ভুলক্রমেও যদি কোনো বুলেট তাদের দিকে এগিয়ে আসে তাহলে যেন নিজেদের প্রোটেক্ট করতে পারে। ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠেছে পারু। এমনি তার শরীরে জ্বর, তার উপরে ভয়ে তার হাত পা কাঁপছে। ছুটতে ছুটতে হুট করে পড়ে যেতে নিল পারু। তখনই তার দিকে একটা বুলেট ধেয়ে এলো। সতর্ক দীপ আরও সতর্ক হয়ে পারুকে বুকে টেনে নিল, যার ফলে গুলিটা দীপের পিঠ বরাবর গেঁথে গিয়েছে। গায়ে গুলি লাগতেই মৃদু চিৎকার দিয়ে উঠল দীপ। সাথে সাথেই জ্ঞান হারিয়ে দীপের বুকে ঢলে পড়ল পারু। দীপ ওকে আঁকড়ে ধরে এক হাতে কোলে তুলে নিল। পিঠে গুলি লাগার ফলে পারুকে কোলে নিতে বড্ড কষ্ট হচ্ছিল দীপের। কিন্তু এখন কিছু করার নেই, তাদের বাঁচতে হলে পালাতে হবে। এ পর্যায়ে এসে দীপের নিজের উপর খুব রাগ হলো। কেন সে এরকম একটা নির্জন জায়গায় গাড়ি ছাড়া আসতে গেল? এখন গাড়িটা থাকলে নিশ্চয়ই তাদের এতটা কষ্ট করতে হতো না। দীপ মনে মনে দোয়া করল আল্লাহ যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করেন। এটা একদিন আগে হলেও দীপ এমন দোয়া করতো না। নিজের প্রাণ বাজি রেখে শত্রুর মোকাবিলা করত। কিন্তু আজকের বিষয়টা আলাদা। দীপকে বাঁচতে হবে, পারুর সাথে সংসার করার জন্য হলেও তাকে বাঁচতে হবে। এসব ভাবতে ভাবতে দীপ যখন বাঁচার রাস্তা খুঁজছিল তখনই আকস্মিক গাড়ির হর্নে ধ্যানচ্যুত হলো দীপ। চেনা পরিচিত গাড়িটির সামনে পৌঁছাতেই পারুকে নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বিহান চলে এসেছে, দীপের কলিজার একটা অংশ চলে এসেছে। এবার সে নিশ্চিন্তে জ্ঞান হারাতে পারবে। ভাবতে ভাবতেই চোখ বুজে এলো দীপের। জ্ঞান হারানোর আগে আবছা চোখে বিচলিত বিহানকে দেখল। বিহানের সাথে মেধাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার পারুকে গাড়িতে তোলার জন্য বিহানের সাহায্য নিতে হবে না, মেধা আছে। দীপ বেবি, বেবি দীপ। 19/3/2019। দীপের নাম জপতে জপতে চিৎকার করে উঠল পারমিতা। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে দেখে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। সে হসপিটালে? কিন্তু কেন? তার কি হয়েছে? দীপ কোথায়? দীপের তো গুলি লেগেছিল। গুলি কোথায় লেগেছে? দীপ ঠিক আছে তো?
টেনশনে পারুর মাথা ব্যথা করছে। সে বিচলিত হয়ে দীপ দীপ বলে চেঁচাতে লাগলো। ওর চেঁচামেচিতে দরজা খুলে একটা নার্স ঢুকে এলো। নার্সটি তাড়াহুড়ো করে এগিয়ে এসে বলল, এ কি ম্যাম, আপনি উঠেছেন কেন? আপনার শরীরে এখনো খুব জ্বর। শান্ত হন, উঠবেন না।